বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। সবাইকে পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হক পাভেল, প্রভাষক পদার্থবিজ্ঞান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকে আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ শক্তির ক্ষমতা দেখাবো এবং এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে লেকচার 6। ইতিপূর্বে আমরা 5টি লেকচার দিয়েছি এবং অনেক কিছু আলোচনা করেছি। আজকে আমরা যেই টপিকগুলো আলোচনা করব সেগুলো মূলত সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, শক্তির নিত্যতা সূত্র, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র এবং এগুলোর প্রয়োগ আমরা দেখব আজকে ইনশাল্লাহ। তো আমরা শুরুতেই আসি আমরা যে সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল জিনিস দুইটা কি, অর্থাৎ কনজারভেটিভ ফোর্স এবং নন কনজারভেটিভ ফোর্স, এই দুইটা কি। সংরক্ষণশীল বল, কোনো কণা যখন একটা পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসে, তখন কণাটির উপর যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয়, সেই বলকে সংরক্ষণশীল বল বলা হয়। অর্থাৎ একটা কণা তার যে অবস্থানে ছিল এখান থেকে এক জায়গায় গেল, গিয়ে আবার তার পূর্বের জায়গায় ফেরত আসলো, তাহলে সেটাকে আমরা বলবো একটা পূর্ণচক্র। এবং এই পূর্ণচক্র যে বলের দ্বারা সম্পূর্ণ করলো, কিন্তু সম্পূর্ণ করার পর কোনো কাজ হয়নি, অর্থাৎ কৃতকাজ শূন্য, টোটাল নিট যে কাজটা সেটা শূন্য, সেই ক্ষেত্রে সেই বলটাকে বলা হবে সংরক্ষণশীল বল। এখানে আমরা যদি একটা চিত্র দেখি, সেটা আমরা বলতে পারি যেমন এ এবং বি দুইটা অবস্থান, এখানে সি আর একটা বিন্দু। তাহলে একটা কণা যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে যায় এবং বি বিন্দু থেকে আবার এ বিন্দুতে ফেরত আসে, তাহলে সেটাকে আমরা একটা পূর্ণচক্র বলবো। এখন এই পূর্ণচক্র সে বিভিন্ন ওয়েতে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন রাস্তা দিয়ে সেটাকে সম্পন্ন করতে পারে। তো সেই ক্ষেত্রে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে সেই কৃতকাজ ডেফিনেটলি শূন্য হবে। এবং এটাকে আমরা আরেকভাবেও বলতে পারি, কোনো একটি কণার এক বিন্দু থেকে অপর বিন্দুতে যাওয়ার সময় যদি কোনো বল দ্বারা কণাটির উপর সম্পাদিত কাজের পরিমাণ কণাটির গতিপথের উপর নির্ভর না করে কেবল বিন্দু দুটির অবস্থানের উপর নির্ভর করে, তাহলে সেই বলটি সংরক্ষণশীল বল হয়। যেমন আমরা দ্বিতীয় যে কথাটা, মানে এই প্যারাতে যেটা আছে, সেটার মূল কথাটা হলো এরকম: ধরো যে আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে বিভিন্ন পথ দিয়ে যেতে পারি। এ থেকে বিতে আমি উপরের রাস্তাটা দিয়ে গেলাম, কিংবা আমি মাঝ বরাবর যে রাস্তাটা সেটা দিয়ে গেলাম, কিংবা নিচের যে রাস্তাটা আছে সেটা দিয়ে গেলাম, কিংবা তুমি ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে একেবারে বি বিন্দুতে পৌঁছালাম। তো তুমি যেই রাস্তা দিয়ে এ থেকে বিতে যাও না কেন, এই ক্ষেত্রে কৃত কাজের মান একই হবে। কারণ এ থেকে বি বিন্দুতে গেলে এখানে তার যে কৃত কাজ সেটা হবে mgh, অর্থাৎ বিভব শক্তি যেটা, সেটা এই ক্ষেত্রে কৃত কাজ। তাহলে এ থেকে বিতে যদি তুমি যাও উপরের রাস্তা দিয়ে, তাহলে উচ্চতা যেটা h ছিল hই থাকবে। তুমি যদি মাঝখানের রাস্তা দিয়ে যাও, উচ্চতা hই হবে। নিচের রাস্তা দিয়ে যদি যাও, তাহলে উচ্চতা h হবে। কিংবা তুমি যদি ঘুরে ফিরে যাও, তাহলে উচ্চতা hই থাকবে। তাহলে আমরা বলতে পারি যে যেই রাস্তা দিয়ে যাচ্ছ সেই রাস্তাটা এখানে বড় কথা নয়, কোন বিন্দুতে যাচ্ছ সেই বিন্দুটার উপর ডিপেন্ডেন্ট এখানে। তো এই কারণে বলা হচ্ছে এই কথাটা যে এটা তার পথের উপর, গতিপথের উপর নির্ভর করে না, কেবলমাত্র বিন্দু দুটির অবস্থানের উপর নির্ভর করে। তো সেটাকে আমরা বলে থাকি সংরক্ষণশীল বল। আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো যে অভিকর্ষ বল একটা সংরক্ষণশীল বল। কারণ আমরা এ থেকে বি বিন্দুতে জি এর বিরুদ্ধে কাজ করে যাই, আবার বি থেকে যখন এতে আসি তখন জি এর দিকে কাজ করে আসি। তো এই অভিকর্ষ বল একটা সংরক্ষণশীল বল। অভিকর্ষ বল ছাড়াও আরো সংরক্ষণশীল বল আছে, যেমন তড়িৎ বল, চৌম্বক বল, একটা আদর্শ স্প্রিং এর বল প্রভৃতি সংরক্ষণশীল বল। আচ্ছা, সংরক্ষণশীল বল এটার আমরা এক্সাম্পলগুলো এখানে যদি আমরা দেখি, তাহলে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হবে। যেমন ধরো এখানে একটা বস্তু আছে, এটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করলাম, এটা উপরে গিয়ে আবার আমার হাতে ফেরত আসলো।
তাহলে এটা একটা পূর্ণ চক্র সম্পন্ন করলো। তাহলে এইখান থেকে উপরে যাওয়ার সময় সে যে কাজ করলো সেটা হলো কি একটা নেগেটিভ ওয়ার্ক, তাই না? এবং উপর থেকে যখন আবার নিচে আমার হাতে আসলো তখন সেটা হলো একটা পজিটিভ ওয়ার্ক। তাহলে এখানে দেখো যে উপরে ওঠার সময় -mgh, এখানে এইচটা হলো আপ, আর যখন উপর থেকে নিচে নামলো তখন সেটাকে আমরা বলি mgh, সেটা এইচটা হলো ডাউন। তাহলে দেখো টোটাল কৃত কাজ কিন্তু এখানে 0, তাহলে সেটাকে আমরা বলতেছি কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, তাহলে এটা অভিকর্ষ বল একটা কনজারভেটিভ ফোর্স অর্থাৎ সংরক্ষণশীল বল। আমরা অন্য আরেকটা এক্সাম্পলও দেখতে পারি, সেটা হলো যে স্প্রিং বল। দেখো স্প্রিং বলের ক্ষেত্রে এখানে একটা বস্তু আছে, স্প্রিং একটা আটকানো আছে একটা দৃঢ় প্রান্তে। তাহলে এখন স্প্রিংটা যখন সংকুচিত হচ্ছে তখন যে কাজ হচ্ছে সেটা হলো -12kx²। আবার স্প্রিংটা যখন প্রসারিত হয়ে তার পূর্বের অবস্থানে ফেরত আসে তখন সেটাকে বলে আমরা +12kx²। এই যে দেখো তাহলে টোটাল কাজটা কত হচ্ছে, যে এক জায়গা থেকে তার সংকুচিত হলো তারপরে প্রসারিত হয়ে আগের জায়গায় ফেরত আসলো, তাহলে এটা একটা পূর্ণ চক্র সম্পূর্ণ হলো, তাই না? এখন এই পূর্ণ চক্র সম্পূর্ণ হলো কিন্তু নিট যে কাজটা সেটা হবে 0। তাহলে এটা হলো কি কনজারভেটিভ ফোর্স। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার আসি আমরা নন কনজারভেটিভ ফোর্স বা অসংরক্ষণশীল বল। তাহলে কি হবে অসংরক্ষণশীল বল? কোনো কণা একটা পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে কণাটির উপর যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ 0 হয় না, সেই বলকে অসংরক্ষণশীল বল বলে। তাহলে এই ক্ষেত্রে যদি কোনো কণার এক বিন্দু থেকে অপর বিন্দুতে যাওয়ার সময় কোনো বল কর্তৃক কণাটির উপর সম্পাদিত কাজের পরিমাণ কণাটির গতিপথের উপর নির্ভর করে, তাহলে সেই বলটি অসংরক্ষণশীল বল হয়। এক হলো যে পূর্ণ চক্র সম্পন্ন করলে কৃত কাজ 0 হবে না, আর এটা হলো এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গেলে তাহলে কি হবে, যে তার গতিপথের উপর নির্ভর করবে, যেখানে সংরক্ষণশীল বলে নির্ভর করেনি। কিন্তু অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে সে গতিপথের উপর নির্ভর করবে। যেমন ঘর্ষণ বল একটা অসংরক্ষণশীল বল, ফ্রিকশন ফোর্স। দেখুন এখানে আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো যে এখানে একটা আমরা বই দেখতে পাচ্ছি টেবিলের উপর। এ বিন্দু থেকে বি বিন্দুতে আমরা যদি বইটাকে নিয়ে আসি, আমরা এখানে যে নীল কালার দেখতে পাচ্ছি এই এ থেকে বিতে সরাসরি নিয়ে আসতে পারি, অথবা এখানে আমরা আরেকটা অরেঞ্জ কালারের রাস্তা দেখতে পাচ্ছি। এ বিন্দু থেকে বইটাকে আমরা ঘুরিয়ে বৃত্তাকার পথে বি বিন্দুতেও নিয়ে আসতে পারি। তাহলে এ থেকে বিতে আমরা দুইটা উপায় যদি নিয়ে আসি, দুই ক্ষেত্রে কৃত কাজ, দুই ক্ষেত্রে ফ্রিকশন কিন্তু সেম হবে না। যদি এ থেকে বিতে আনি, ফ্রিকশন যতটুক না হবে, এ থেকে বিতে যদি আমরা বাঁকা পথে নিয়ে আসি তাহলে ফ্রিকশনটা এর চেয়ে বেশি হবে। তাহলে দেখো যে এই ক্ষেত্রে তার পথের উপর নির্ভর করছে, তাহলে সেটাকে আমরা বলে থাকি অসংরক্ষণশীল বল, যদি তার গতিপথের উপর নির্ভর করে। এখানে কিন্তু নিট কাজটা 0 হবে না। তুমি যদি চিন্তা করো যে এ থেকে বিতে নিলাম, তাহলে যদি পজিটিভ কাজ হয়, বি থেকে এতে নিলে এই ক্ষেত্রে কিন্তু পজিটিভ কাজই হবে, কারণ এ থেকে বিতে যখন যাবে তখনও তাপ উৎপন্ন হবে, বি থেকে এতে গেলে তখনও তাপ হ্রাস পাবে না, উৎপন্নই হবে। তাহলে এখানে কৃত কাজ 0 হবে না। তো অসংরক্ষণশীল বলের আরো এক্সাম্পল যদি দেখি, সেটা হলো সান্দ্র বল, সবল ও দুর্বল নিউক্লিয় বল, এগুলোও অসংরক্ষণশীল বল। এখন সান্দ্র বল, সবল, দুর্বল নিউক্লিয় বল কি, এগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে পাবো। এখন আমরা আসি যে সংরক্ষণশীল যে বল আমরা দেখলাম, এগুলোর বৈশিষ্ট্যগুলো এট এ গ্লেন্স আমরা যদি দেখি তাহলে আমরা কি পাই। এখানে সংরক্ষণশীল বল শুধু বস্তুর অবস্থানের উপর নির্ভর করে। সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা যায়। একটি বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে স্থানান্তরে কৃত কাজ পথের উপর নির্ভর করে না, কেবল বস্তুটির আদি ও চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করে। আমরা একটু আগে সেটা দেখেছি। তারপর সংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হয়।
তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম সেগুলো হলো সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য। এখন যদি আমরা অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে আসি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অসংরক্ষণশীল বল শুধু বস্তুর অবস্থানের উপর নির্ভর করে না, একটি বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরে কৃত কাজ গতিপথের উপর নির্ভর করবে, যেটা আমরা ফ্রিকশনাল ফোর্সে আমরা দেখেছি। অসংরক্ষণশীল বল দ্বারা সম্পন্ন কাজ সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা সম্ভব না, আর অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হয় না। এই বলের ক্রিয়ায় সম্পাদিত কাজ ঋণাত্মক হয়। তাহলে আমরা সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল এগুলোর বৈশিষ্ট্য আমরা বুঝতে পেরেছি। আশা করি তোমরা সংরক্ষণশীল বল কি অসংরক্ষণশীল বল কি এটা ক্লিয়ার হতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী ধাপে আসি। এবার আমরা ডিসকাস করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো শক্তি সংরক্ষণশীলতার নীতি বা নিত্যতা সূত্র। এটা কিন্তু আমরা সবাই জানি যে শক্তি সংরক্ষণশীলতার নীতি কি, সেটা আমরা ক্লাস 19-এও আমরা পেয়েছি। সেটা কি, সে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তির রূপান্তর ঘটে মাত্র, অর্থাৎ শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। রূপান্তরের আগে এবং পরে মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে, অর্থাৎ মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ একই থাকে বা ধ্রুবক থাকে। সেটা শক্তি সংরক্ষণশীলতার নীতি হিসেবে আমরা আগেই পেয়েছি। তো শক্তি সংরক্ষণশীলতার নীতির মূল কথা যেটা সেটা হলো গিয়ে, অর্থাৎ টোটাল যে এনার্জি সেটা কনস্ট্যান্ট, অর্থাৎ টোটাল এনার্জি একই থাকবে, হয়তোবা শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হবে মাত্র। যেমন আমরা টোটাল শক্তিটাকে যদি আমরা ই বলি, আর এখানে ইপি দিয়ে বিভব শক্তি, কে দিয়ে কাইনেটিক এনার্জি, কিউ দিয়ে হিট এবং বা অন্যান্য শক্তিও থাকতে পারে। তাহলে এইখানে যখন টোটাল এনার্জিটা বিভিন্ন রূপে থাকতে পারে, পটেনশিয়াল এনার্জি হিসেবে, কাইনেটিক এনার্জি হিসেবে, এখানে হিট হিসেবে কিংবা আদার্স এনার্জি হিসেবে থাকতে পারে। তাহলে শক্তির নিত্যতা সূত্র যখন আমাদের কোনো অঙ্কে বা গাণিতিক সমস্যায় প্রমাণ করতে বলে যে এই ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র পালিত হয় কিনা, তাহলে কিন্তু আমরা বিভিন্ন বিন্দুতে এই জিনিসগুলোকে চেক করব। অর্থাৎ যদি দুইটা বিন্দু থাকে, তাহলে প্রথম বিন্দুতে এই টোটাল এনার্জি কত আসে, দ্বিতীয় বিন্দুতে আমাদের টোটাল এনার্জি, এইভাবে সবগুলা সেম আসে কিনা। যদি আসে তাহলে আমরা বলতে পারবো যে শক্তি সংরক্ষণশীলতা নীতি মানে। ঠিক আছে। আর যদি যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র, এটা হয়তো আমরা আজকে প্রথম পেলাম যে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটা কি। যান্ত্রিক শক্তি কি ইতিমধ্যে আমরা পেয়েছি, যেটাকে আমরা মেকানিক্যাল এনার্জি বলে থাকি। তো যান্ত্রিক শক্তি আর শক্তি সংরক্ষণশীলতার নীতির মধ্যে একটা পার্থক্য আছে। এখন যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটা কি সেটা আমরা একটু বলে নেই। কোনো ব্যবস্থায় কেবল সংরক্ষণশীল বল ক্রিয়া করলে, এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে যান্ত্রিক শক্তি নিয়ে যখন আমরা কথা বলবো তখন কিন্তু সেটা সংরক্ষণশীল বলের জন্য। সংরক্ষণশীল বল যদি কাজ করে সেই ক্ষেত্রে সিস্টেমের গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টিটা ধ্রুবক থাকবে। এখানে যেমন মোট শক্তির পরিমাণ ধ্রুবক থাকে, এটা সংরক্ষণশীল বল কাজ করুক কিংবা অসংরক্ষণশীল বল কাজ করুক কোনো সমস্যা নেই, কিন্তু মোট শক্তি একই থাকবে। আর যান্ত্রিক শক্তির ক্ষেত্রে এখানে অবশ্যই সংরক্ষণশীল বল কাজ করতে হবে, এবং এখানে মোট শক্তি বলতে আমরা শুধু গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টিকেই বোঝাবো, এবং এই দুইটা ধ্রুবক থাকবে, সমষ্টিটা ধ্রুবক থাকবে। এবং এইটা যখন আমরা প্রুফ করব যে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করো, বা কোনো একটা ক্ষেত্রে এখানে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হচ্ছে কিনা, তখন আমরা শুধু চেক করব যে বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টিটা এখানে আমরা মোট শক্তি হিসেবে আখ্যায়িত করব। তাহলে দেখো দুইটার মধ্যে পার্থক্যটা কি। যখন শক্তির নিত্যতা সূত্র বলবে তখন আমরা মোট শক্তি বলতে বিভব শক্তি, গতিশক্তি, অর্থাৎ অন্যান্য যত শক্তি আছে সবগুলোকে কনসিডারে নিয়ে আসব। আর যখন আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র বলবো তখন শুধুমাত্র বিভব শক্তি এবং গতিশক্তিকে কনসিডার করব। আচ্ছা, কোনো ব্যবস্থার আদি গতিশক্তি যদি ইপি হয় এবং গতিশক্তি যদি এত হয়, শেষ বিভব শক্তি এত, গতিশক্তি যদি এত হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা এই কথাটা লিখতে পারি, অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তি আদিটার সমষ্টি এবং গতিশক্তি এবং বিভব শক্তির পরেরটার সমষ্টি সবসময় ধ্রুবক থাকবে।
যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি আমরা এই বিষয়টা দেখলে হয়তোবা আমরা ক্লিয়ার হব। এখানে একটা দেখো যে এখানে একটা বস্তু এই যে চূড়া বেয়ে বেয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে যদি আমরা শুরু থেকে খেয়াল করি, এখানে একটা কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি। যখন চূড়ায় থাকে পুরাটাই কিন্তু তার পটেনশিয়াল এনার্জি। তারপর যখন সে সর্বনিম্ন বিন্দুতে যায় তখন কিন্তু তার পুরাটাই কাইনেটিক এনার্জি। আমরা আবার একটু খেয়াল করে দেখি যে এই বস্তুটা যখন পিকে থাকতেছে তখন পুরাটাই তার পটেনশিয়াল এনার্জি, এবং যখন সর্বনিম্ন পর্যায়ে থাকে পুরাটাই তার কাইনেটিক এনার্জি। তাহলে আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি দুইটা যোগ করলে তো আমরা টোটাল এনার্জি পাই, কিন্তু যে যখন সর্বোচ্চ অবস্থানে থাকবে তখন তার পুরা এনার্জিটাই হবে পটেনশিয়াল এনার্জি, এবং সর্বনিম্ন বিন্দুতে যখন থাকবে তখন পুরা এনার্জিটাই হবে কাইনেটিক এনার্জি। আমরা আরেকটা অ্যানিমেশন দেখতে পারি। এখানে একটা সরল দোলক যদি আমরা চিন্তা করি, দেখো যে সরল দোলকের ক্ষেত্রে এইটা হলো তার সর্বোচ্চ অবস্থান, যেটাকে আমরা বিস্তার বলি, এবং বিস্তারের সময় তার পুরাটাই থাকে কিন্তু পটেনশিয়াল এনার্জি, এবং এইখানে সর্বনিম্ন বিন্দুতে তার পুরাটাই কাইনেটিক এনার্জি। আবার খেয়াল করি এই পটেনশিয়াল এনার্জি পুরাটা এখন যখন সে নিচের দিকে পড়ে, আবার সে যখন নিচের দিকে আসে তখন দেখো যে কাইনেটিক এনার্জি বাড়ছে, এবং কাইনেটিক এনার্জি এই বিন্দুতে সর্বোচ্চ, তারপর আবার কমতে কমতে এখানে শূন্য হয়ে যায়, তারপর আবার পটেনশিয়াল এনার্জি সর্বোচ্চ হয়ে যায়। তাহলে এই বিষয়গুলো আমরা বুঝতে পারি। এখন আমরা পরবর্তী ধাপে আসি। এখন এই সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটা আমরা প্রমাণ করতে যাচ্ছি। আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটা বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। তো তার মধ্যে আমরা সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মানে কিনা সেটাই আমরা এখন প্রুফ করতে যাচ্ছি। আমরা একটা সরল দোলক চিন্তা করলাম, একটু আগে আমরা সরল দোলকের একটা অ্যানিমেশন দেখেছি। তাহলে এটা হলো গিয়ে তার বব, বৃত্তাকার যে বস্তুটা আছে, এটা তার ডান দিকে যেমন যায় ঠিক সিমিলার ওয়েতে বাম দিকেও যায়। তাহলে আমরা শুধু ডান দিকের অংশটা নিলাম, এটার একটা সিমেট্রি থাকবে, বাম দিকেও থাকবে। তাহলে এখানে আমরা তিনটা পজিশন নিলাম। এটা হলো গিয়ে তার সাম্য অবস্থান, তারপর সি, আর একটা বি। তাহলে বিটা হলো গিয়ে তার সর্বোচ্চ সরণ, বা এখানে আমরা এই ক্ষেত্রে এটাকে আমরা বিস্তারও বলতে পারি। তাহলে বিস্তার কোন জায়গাটা? এখানে এন থেকে বি পর্যন্ত যেটা, সেটা হলো তার বিস্তার। এখানে আমরা একটা লম্ব টানলাম, এখানেও একটা লম্ব টানলাম যেটা এম বিন্দুতে ছেদ করলো, এবং এটার ভর যদি এম হয়ে থাকে তাহলে তার ওজনটা নিচের দিকে কাজ করবে। ও হলো গিয়ে ঝুলন বিন্দু, ও থেকে এম পর্যন্ত যে দূরত্ব, সরি এম পর্যন্ত না, এ বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা এল ধরলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি যে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মানে কিনা। চাইলে ও এ একটা দোলক এবং বি বিন্দু আন্দোলনের ফলে সাম্যাবস্থান থেকে দোলকের সর্বাধিক সরণের অবস্থান, অর্থাৎ বি বিন্দুতে দোলকটি মুহূর্তের জন্য থেমে যাবে। আমরা জানি যে দোলকটার বেগ এইখানে সবচেয়ে বেশি থাকবে, উপরের দিকে যখন উঠতে থাকবে তার বেগ কমতে থাকবে, কমতে কমতে যখন এক পর্যায়ে বেগটা শূন্য হবে তখন সে আর উপরে উঠবে না, তখন তার বেগের ডিরেকশন চেঞ্জ হবে এবং সে উল্টো দিকে আবার আসতে থাকবে। তাহলে যেই বিন্দুতে বেগটা মুহূর্তের জন্য শূন্য হয়ে যাচ্ছে, এটাই হলো কি তার সরণের সর্বাধিক অবস্থান, এবং এটাকে আমরা বলে থাকি বিস্তার। এখন বি বিন্দুতে দোলকটার শক্তি সম্পূর্ণরূপে বিভব শক্তি হবে। একটু আগে আমরা দেখেছি যখন সে সর্বোচ্চ অবস্থানে থাকে তখন তার সম্পূর্ণ শক্তিটা হয় বিভব শক্তি, এক্ষেত্রে গতিশক্তি থাকে না। আবার সর্বনিম্ন অবস্থানে যখন থাকে তখন পুরাটাই হয় তার গতিশক্তি, বিভব শক্তি থাকে না। আর এই দুইটা ছাড়া অন্য যে কোনো জায়গায় বিভব শক্তি এবং গতিশক্তি দুইটাই থাকবে। তাহলে এখানে আমাদের সেই অনুযায়ী আমরা বি বিন্দুতে বিভব শক্তি সম্পূর্ণটা বিভব শক্তি হিসেবে পাবো। তাহলে বি বিন্দুতে দোলকের বিভব শক্তি কি হবে, এবং বিভব শক্তি মাপার সময় খেয়াল রাখতে হবে যে উচ্চতাটা আমরা ব্যবহার করব সেটা হলো সর্বনিম্ন পয়েন্ট থেকে যে উচ্চতা সেটাই হলো বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা। আর গতিশক্তির ক্ষেত্রে উচ্চতার যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হবে বস্তুটা যেই বিন্দু থেকে আসে সেই বিন্দু থেকে উচ্চতা। তাহলে বিষয়টা আমরা আরেকবার খেয়াল করি। তাহলে এখানে বিভব শক্তি হলো এম জি আর এইচ। এইচ বলতে এখানে খাড়া যে উচ্চতাটা, অর্থাৎ এ থেকে বি না, অর্থাৎ এ থেকে বি এর যে হাইটটা, অর্থাৎ এ থেকে এন পর্যন্ত যে হাইটটা, সেটাই হলো গিয়ে উচ্চতা এই ক্ষেত্রে, অর্থাৎ খাড়া উচ্চতা সবসময় কনসিডার করতে হবে। এখন বি বিন্দুতে যেহেতু গতিশক্তি শূন্য, তাহলে আমরা বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি পাচ্ছি mg।
ইন্টু এ এন। এবার আমরা আরেকটা বিন্দুর কথা খেয়াল করি, বি বিন্দু থেকে বস্তুটা যদি এখন আমরা সি বিন্দুতে আসে তাহলে এই ক্ষেত্রে কি হয়। এখন সি বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি তার দুইটিই থাকবে, এবং সি বিন্দুতে বিভব শক্তিটা কি হবে, বিভব শক্তি হবে mgh। তো এই ক্ষেত্রে h কি, h হলো সর্বনিম্ন পয়েন্ট থেকে যে খাড়া উচ্চতা সি পর্যন্ত সেটা, অর্থাৎ সেই খাড়া উচ্চতা হলো এ থেকে এম পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে সি বিন্দুতে বিভব শক্তি হলো mg ইন্টু এ এম। এইবার আসি আমরা সি বিন্দুতে গতিশক্তি কত। তাহলে গতিশক্তি ইকুয়াল টু আমরা জানি হাফ এমভি স্কোয়ার। তাহলে এখানে আমরা ব্যাগটাকে যদি ভি, অর্থাৎ এটাকে আমরা ভিসিও ধরতে পারি, তাহলে হাফ এমভি স্কোয়ার। এখন এই ভি স্কোয়ারের মানটা 2gh আসে, কিভাবে আসে সেটা আমরা এইভাবে খেয়াল করতে পারি যে আমরা এই সূত্রটা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2gh, এটা আমরা জানি। তো এই ক্ষেত্রে বস্তুটার ক্ষেত্রে এখানে সে বি বিন্দু থেকে সি বিন্দুতে এসেছে, তাই না? তাহলে এখানে বি বিন্দুর বেগটা হলো আদি বেগ, সি বিন্দুর বেগটা হলো শেষ বেগ। তাহলে ভিসি স্কোয়ার হবে ভিভি স্কোয়ার প্লাস 2g ইন্টু এম এন। আমরা বলেছি যে গতিশক্তির ক্ষেত্রে যখন উচ্চতার প্রয়োজন পড়বে, সে যেই বিন্দু থেকে আসবে বর্তমান বিন্দুতে সেই উচ্চতাটাকে কনসিডার করতে হবে, খাড়া উচ্চতা। তাহলে বি বিন্দু থেকে সি বিন্দুতে আসলে এখানে উচ্চতা হলো এন থেকে এম, বা এম এনও বলতে পারি বা এন এমও বলতে পারি, তাহলে এটা বলতে পারি। আর যেহেতু এই বি বিন্দুতে তার ব্যাগটা ছিল 0, সেই ক্ষেত্রে ভিসি স্কোয়ারের মান হলো গিয়ে 2g ইন্টু এম এন, অর্থাৎ এখানে সেটাকে এইচ ধরা হয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই, ভি স্কোয়ারের মানটা যদি বসাই, তাহলে 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে mg ইন্টু এন এম। তো এন এম, এই যে এন এম, এই জায়গাটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই জায়গাটাকে আমরা লিখতে পারি যে এই এ এন, এই টোটালটা থেকে যদি নিচের অংশটা এ এমটা আমরা সাবট্রাক্ট বা বিয়োগ করি, তাহলে উপরের অংশটা এন এম আমরা পাবো। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে সি বিন্দুতে আমরা বিভব শক্তি পেলাম এটা এবং গতিশক্তি পেলাম এটা। তাহলে টোটাল শক্তি কি হবে, দুইটা যদি আমরা যোগ করি তাহলে টোটাল শক্তিটা পাবো। তাহলে দুইটা যোগ করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ এম এবং এ এম অংশটা কাটা যায়, অর্থাৎ আলটিমেটলি থাকে mg ইন্টু এ এন। তাহলে আমরা কিন্তু বি বিন্দুতেও আমরা মোট শক্তিটা পেয়েছিলাম mg ইন্টু এ এন। তাহলে বি বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মানে। এবার আমরা একটা গাণিতিক উদাহরণে আসি, তাহলে আমরা জিনিসটা একটু ক্লিয়ার হব। এখানে একটা চিত্র দেয়া আছে যে সরল দোলক সরল দোলন গতিতে দুলছে, যার সর্বোচ্চ বিস্তার পিবি, অর্থাৎ পিবির মানটা হলো 0.6 মিটার, এবং এখানে যে ববটা আছে সেটার ভর হলো 0.2 কেজি, এবং চারটা অবস্থান দেয়া আছে এ সি বি। তাহলে এ সি বি এই পাশে যেরকম সিমেট্রি আছে, এই পাশেও আরেকটা আছে, এইদিকে সর্বাধিক অবস্থান হলো ডি বিন্দু। তাহলে এখানে পিবির মান দেয়া আছে ও বি ও সি, অর্থাৎ ঝুলন বিন্দু থেকে তার বি এর দূরত্ব, সি এর দূরত্ব, এ এর দূরত্ব, ডি এর দূরত্ব সবগুলো সমান, এবং সবগুলো হলো গিয়ে তার 1 মিটার। এখন আমাদের কি করতে হবে, তো আমাদের এ বিন্দুতে ববটির বেগ নির্ণয় করতে হবে এবং উদ্দীপকের দোলকটিকে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মানে এখানে মানে কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এখানে রাজশাহী বোর্ড এটা 2016 সালে এসেছিল। তাহলে উদ্দীপক অনুসারে এই জিনিসগুলো আমরা পাচ্ছি। তাহলে এখন আমরা যদি এই যে ও বিপি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, কারণ পিবিটা হলো লম্ব এই ক্ষেত্রে, তাহলে ওবি স্কোয়ার আমরা পাচ্ছি, ওবি স্কোয়ার পাচ্ছি ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। তাহলে এখান থেকে ওপি স্কোয়ারের মান আমরা বের করলাম, তাহলে ওপির মান পেলাম আমরা 0.8 মিটার। এখন ববটির সর্বোচ্চ উলম্ব সরণ, সর্বোচ্চ উলম্ব সরণ বলতে যে সর্বনিম্ন পয়েন্ট হলো এ বিন্দু, এখান থেকে তার সর্বোচ্চ উচ্চতাটা হলো কি এইচ, যেটাকে আমরা বলতে পারি কিউপি, যেটা সেটা হলো কি তার সর্বাধিক উচ্চতা এই ক্ষেত্রে, এবং সেটার মান আমরা পাচ্ছি কোত্থেকে, যে এই টোটাল যে দৈর্ঘ্যটা আছে এই টোটাল দৈর্ঘ্যটা থেকে ওপি যদি আমরা বাদ দিই তাহলে আমরা সেটা পাচ্ছি। একটু আগে আমরা ওপি পেয়েছি 0.8, আর টোটালটা হলো 1, তাহলে 1 থেকে 0.8 যদি বাদ দিই তাহলে আমরা এপি বা কিউপি যেটাই বলি না কেন সেটার মান পাচ্ছি 0.2। এখন আমরা
যদি যান্ত্রিক শক্তির নিত্যতা অনুসারে আমরা বলতে পারি যে এ বিন্দুতে তার গতিশক্তি যা হবে বি বিন্দুতে বিভব শক্তি তাই হবে। তাহলে বিভব শক্তি আমরা বলতে পারি যে এ বিন্দুতে বেগ যদি ভি এ হয়, ববের ভর যদি এম হয়, তাহলে হাফ এম ভি এ স্কোয়ার যেই কথা, আর বি বিন্দুতে বিভব শক্তি এম জি এইচ একই কথা। তাহলে এখান থেকে আমরা ভি এটা বের করব, এম এম বোথ সাইড থেকে আমরা ক্যান্সেল করে নিলাম। তাহলে ভি এর মানটা হলো 2gh, এইচ একটু আগে আমরা পেয়েছি সেটা হলো যে 0.2। তাহলে এই মানটা যদি আমরা বসাই তাহলে এ বিন্দুতে বেগটা পেয়ে যাচ্ছি, সেটা হলো 1.98। এখন আমাদের আরেকটা অংশ ছিল যে এখানে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রের ব্যত্যয় ঘটবে কিনা সেটা জাস্টিফাই করা। তো যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রের ব্যত্যয় ঘটবে কিনা সেটা প্রমাণ করতে গেলে আমরা বিভিন্ন বিন্দুতে আমাদের বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টিটা চেক করতে হবে। বি বিন্দুতে, সি বিন্দুতে, এ বিন্দুতে, বিভিন্ন বিন্দুতে আমরা দেখব যে টোটাল শক্তি যদি এখানে সেম থাকে, টোটাল যান্ত্রিক শক্তি, তাহলে সেটা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রকে মানবে। তাহলে এখানে আমাদের এই জিনিসগুলো দেয়া আছে, একটু আগে আমরা পেয়েছি সেটা হলো যে এ বিন্দুতে বেগ পেয়েছি সেটা হলো 1.98 মিটার পার সেকেন্ড। এখন আমরা এ বিন্দুতে যান্ত্রিক শক্তির মানটা কত, অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টিটা কত সেটা আমরা বের করব। এ বিন্দুতে গতিশক্তি এটাকে আমরা হাফ এম ভি এ স্কোয়ার ধরতে পারি, এবং এ বিন্দুতে গতিশক্তি তো পেলাম, বিভব শক্তি এম জি এইচ এ বললাম এটাকে আমরা। তাহলে এইখানে উচ্চতাটা এ বিন্দুতে 0, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের বিভব শক্তি 0, এখানে পুরোটা শক্তি তার গতি শক্তি। তাহলে একটু আগে আমরা ভি এ এটার মান পেয়েছি 1.98, তাহলে যদি বসাই তাহলে আমরা এখানে মানটা পাচ্ছি 0.392। তাহলে বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে কি আমাদের এই যে 0.392 জুল, বি বিন্দুতে মোট শক্তি। এবার আমরা অন্য আরেকটা বিন্দুর কথা খেয়াল করি, সি বিন্দুতে যদি আমরা খেয়াল করি তাহলে সি বিন্দুতে তার বিভব শক্তি গতিশক্তি দুইটাই থাকবে। এখানে আমরা বেগটাকে ভিসি ধরলাম, উচ্চতাটাকে এইচসি ধরলাম। তাহলে সি বিন্দুতে ববের উলম্ব সরণ অর্থাৎ এইচসি যেটা সি বিন্দুতে, সেটাকে আমরা এ কিউ ধরলাম। এ বিন্দু থেকে কিউ বিন্দু এখানে একটা লম্ব টানলে সেটা হয়তো আমরা পেয়ে যেতাম। এখন এ কিউর মানটা কি, এ কিউটা হলো এই জায়গাটা, ঠিক আছে, এই এ থেকে এই জায়গাটা। তাহলে এই জায়গাটার মানটা আমরা কিভাবে পাচ্ছি, এই জায়গাটার মানটা পাচ্ছি এই এ থেকে পি, এই যে টোটাল দূরত্বটা, এইটা থেকে আমরা যদি কিউপিটা বিয়োগ করি, কিউপিটা যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু কিউপির মান কিন্তু এখানে দেয়া নেই, কিউপিটা আমরা কিউপি হিসাবে রাখলাম। তাহলে 0.2। এখানে সি বিন্দুতে বেগ আমরা আগের সিস্টেমে বের করলাম, তাহলে সি বিন্দুতে আমরা বেগ পাচ্ছি এইটা। তাহলে এইখানে টোটাল সি বিন্দুতে যে এনার্জি, সেই টোটাল যে এনার্জিটা আছে, টোটাল এনার্জিটা আমরা 0.392 এটাই আসছে। এটা তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। এবার আসি আমরা যে এখানে বলা আছে তাহলে কি আমাদের এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু এই সবগুলোতেই আমাদের গতিপথের সকল বিন্দুতে যান্ত্রিক শক্তি একই হচ্ছে, সুতরাং উদ্দীপকের দোলকটিতে যান্ত্রিক শক্তির ব্যত্যয় ঘটবে না। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে এ বিন্দুতে যে টোটাল শক্তি, সি বিন্দুতে টোটাল শক্তি, বি বিন্দুতে টোটাল শক্তি, এই টোটাল শক্তি বলতে এগুলা আমরা বলছি যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তিগুলো সব জায়গায় সমান হচ্ছে, সেই কারণে আমরা বলতে পারি যে দোলকটিতে যান্ত্রিক শক্তির ব্যত্যয় ঘটবে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, অথবা আমাকে মেইলও করতে পারো। তোমাদের এখানেই মেইল নাম্বার দেয়া আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, আজকে আমরা এতটুকুই রাখবো। আল্লাহ হাফেজ।